কি খবর তোমাদের বলো? শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ। তোমাদের পরীক্ষা কি সব শেষ নাকি শুধু আমারটা বাকি? না স্যার, আরো বাকি আছে দুইটা। আচ্ছা, ঠিক স্যার, আছে। আমি আপনাকে আজকে 12টার দিকে মেইল করেছিলাম আমার কি নাম তোমার? দুইটা এক্সামের মার্কস অ্যাড করা হয়নি এর জন্য। কি নাম তোমার? মেহেরুন্নেসা এশা। মেহেরুন্নেসা এসা। তুমি কি মানে মার্কস, কি কুইজের মার্কস বলছো? জি স্যার, আমি হচ্ছে কুইজ দুটো অন্য সেকশনে দিয়েছিলাম, তো আই গেস এর জন্য আপনার মেবি স্ক্রিপ্ট পেতে আচ্ছা, প্রবলেম। ওটা তাহলে তুমি এরপরে আমি আরো কিছু, এই যে অ্যাসাইনমেন্টের মার্কসটা আমি আজকে রেকর্ড করে যখন আবার পোস্ট করব তখন হয়তো তুমি তোমারটা পেয়ে যাবে, কারণ অন্য সেকশনে যারা তাদেরটা পরে রেকর্ড হয়েছে, এবং সবই রেকর্ড হয়েছে, হয়তো পেয়ে যাবে তুমি। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ও, আচ্ছা। স্যার, কুইজটা বেস টু কাউন্ট করবেন নাকি ফাইনালের দিন যেটা কাউন্ট পরীক্ষা হবে ওটা কি কাউন্ট হবে? ফাইনালের দিনে যদি পরীক্ষা হয়, সেটা ওয়ান অফ দা মানে কুইজেস, তার মধ্যে থেকে বেস্ট কাউন্ট করব দুটো। অবশ্য সব সেকশনে হয়তো নেওয়ার দরকার হবে না, কারণ আহ, একটা দুটো সেকশনে কুইজ একটু কম হয়েছে, সেখানে এটা অপশনাল। যদি কেউ মনে করে যে ইমপ্রুভ করার স্কোপ আছে, তাহলে সে অ্যাটেন্ড করতে পারে। আর যদি না হয় তাহলে না। ইনফ্যাক্ট মেকআপ, মিড এবং কুইজ এই দুটো কম্পালসারি না, এটা অপশনাল। যাদের মনে হবে তারা অ্যাটেন্ড করতে পারে, আর যারা মনে করবে যে না, মার্কস গুড, তাহলে তাদের জন্য দে উইল ডিসাইড। আমি কাউকে ফোর্স করব না মেকআপ এবং কুইজের জন্য, বাট আমার প্রিপারেশন থাকবে পরীক্ষা নেয়ার। বুঝতে পারছো? মেকআপ মিদেও কি আমাদের মেইন মিদের মতো দুইটা পার্ট থাকবে এক্সামের, একটা শর্ট কোয়েশ্চেন আর একটা রিটেন? আহ, আমি তো ওই যে একটা পোস্ট করে দিয়েছি, দেখেছো না? জি স্যার। হ্যাঁ, এখানে তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে এমসিকিউ, এরপরে হচ্ছে প্রবলেমস, আর এরপরে হচ্ছে আর একটা হচ্ছে কোয়েশ্চেন্স। না না স্যার, ফাইনাল এক্সাম না, মেকআপ মিড। ও আচ্ছা, মেকআপ মিড। মেকআপ মিডের ব্যাপারে আহ, এখনো আমি ওরকম ভাবে কোয়েশ্চেন সেট করিনি। হয়তো কাছাকাছি ওরকমই কিছু একটা করব, তবে ডিউরেশনটা একটু কমিয়ে দিব, যাতে ব্যাক টু ব্যাক যদি কারো পরীক্ষা থাকে তার জন্য প্রবলেম না হয়। বুঝতে পারছো? স্যার, টাইম কম দিলে কি প্রশ্ন কি স্যার সে অনুযায়ী কম হবে না? হ্যাঁ, ডেফিনেটলি তাই। কারণ তোমরা যাতে ঠিক মতো টাইমের কোনো কনস্ট্রেইন যাতে না থাকে, সেটা তো খেয়াল রাখতেই হয়। স্যার বলো। স্যার ফাইনাল দিলাম আমার সেকশনের সাথে, বাট মেকআপ মিটটা যদি আমি অন্য কোনো সেকশনের সাথে দেই, এটা কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। তবে চেয়ার টেবিল যদি কম পড়ে যায় তাহলে কিন্তু আবার কি করবো আমি জানি না। বুঝতে পারছো? জি স্যার, আমার ওই দিন 3টা এক্সাম পড়ে যায়। সিট যদি তোমার না হয় তাহলে কিন্তু তুমি আবার কিছু বলতে পারবে না। হোপ ইট উইল নট হ্যাপেন, বাট ফাইনাল পরীক্ষার টাইমটা আমরা স্টিক থাকতে চাই, ইউনিভার্সিটির যে অ্যানাউন্সড বা স্কেডিউল যেটা, সেটা। তুমি মেকআপের জন্য বা কুইজের জন্য অন্য সেকশনের সাথে আসতে পারো। স্যার, মেকআপ মিডটার জন্য কি 21 তারিখ দিতে পারবো? মানে আমাদের হচ্ছে ফাইনাল 23 তারিখে। ফাইনাল তো 23 তারিখ। 21 তারিখ অন্য সেকশনের সাথে দিতে পারবো মেকআপটা? দিতে পারো, দিতে পারো। ওকে স্যার। ইনফ্যাক্ট পরীক্ষা যদি কেউ আগে দিতে চায়, সেটা
কনসিডার করা যেতে পারে, কিন্তু ডে অ্যাডভান্টেজের ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখি যাতে অন্যরা মনে করতে পারে যে কেউ একটা প্রিভিলেজ বা ফেভার পেল কিনা। বুঝতে পেরেছ? জি স্যার। হুম, রাইট। স্যার ক্যাশের ম্যাথ নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল আমার। বলো। স্যার অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমের ফর্মুলা যেটা, স্যার ওখানে কি আমি হিট টাইমের সাথে কি স্যার হিট রেটও কনসিডার করব নাকি হিট রেটটা বাদ দিব? আচ্ছা, এটা তুমি সলভ করার জন্য একটা কনভেনশনাল ওয়েতেও সলভ করতে পারো, অথবা একটা একটা ফর্মুলার মতো আমরা বলেছি, ফর্মুলার সঙ্গেও আমাদের কনভেনশনাল প্র্যাকটিস ভেরি কনসিস্টেন্ট। কাজে এখানে পুরো প্রসেসটা সম্পর্কে হাউ দ্য প্রসেসর উইল রিড ইন এ সিস্টেম হ্যাভিং ক্যাশ, এই প্রসেসটা ফলো করলেই তুমি ওটাকেও রিলেট করতে পারবে। যেমন যখন আমাদের হিট টাইম আমরা ইউজ করছি শুরুতেই, সো ইনিশিয়ালি অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম তো ফর অ্যাভারেজ, মানে যতগুলো একটা প্রোগ্রাম এর জন্য যতবার মেমোরি অ্যাক্সেস হবে সেটাকে অ্যাভারেজ করা। তো ইন দ্যাট কেস যে হিট টাইমের পরে আমরা বলছি যে দেন মিস রেট মাল্টিপ্লাইড বাই মিস পেনাল্টি, তাহলে এটা হচ্ছে অ্যাডিশনাল টাইম টু ট্রান্সফার the data or instruction to cache in case of cache miss. But জি স্যার। finally, it would be read from the cache. এই জন্য hit time is always there, plus a penalty because of hit cache miss. এই জন্য সেক্ষেত্রে এভাবে লেখা হয় যে, আর যদি তুমি চিন্তা করো যে না তুমি পুরো জিনিসটা নিজের মতো করে চিন্তা করবে, সেভাবেও তো অনেকগুলো প্রবলেম সলভ করা আছে স্লাইডে, জি স্যার। সেটাও করতে পারো। মানে স্যার আমি হিট রেটও ইউজ করতে পারি, মানে এটা অসুবিধা নাই? না না, তুমি তবে পুরো জিনিসটা যেন ঠিক হয়। বুঝতে জি পেরেছ? স্যার। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। সেটা আর ভুল স্যার করা যাবে আরেক না। জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি স্যার ইনিশিয়ালি আমার একটা কনফিগারেশন দেওয়া, মানে সিপিইউ ক্যাশ মিস হিট সব ডেটা দেওয়া আছে, তো হ্যাঁ, স্যার আমার ফলো আপ কোশ্চেন হচ্ছে, যদি সিপিইউ আমার সাপোজ এক্স ওয়াই জেড টাইমস ফাস্টার করা হয়, তাহলে স্যার আমার মিস পেনাল্টির উপর ইফেক্টটা কি পড়বে? স্যার মানে মিস পেনাল্টি দিয়ে ভাগ দিয়ে দিব যত টাইম ফাস্ট করা না হয়েছে? না, তোমার যদি ফাস্টার কি ফাস্টার হবে সেটা একটা ব্যাপার। জি স্যার। যদি যদি তোমার প্রসেসর ফাস্টার হয়, তাহলে প্রসেসর ফাস্টারের সঙ্গে কিন্তু ক্যাশ মেমোরি বা মেমোরি অ্যাক্সেসের রিলেশন নেই। মেমোরি মিস পেনাল্টির এটা, এবং ব্যাপারটা আহ, তুমি যেটা বলছিলে একটু আগে যে প্রসেসর যদি ফাস্টার হয়, জি স্যার। প্রসেসর ফাস্টার হলে হয়তো ইন্টারনাল এএলইউ অপারেশন ফাস্টার হবে, বা রেজিস্টার থেকে রিড করার প্রসেসটা ফাস্টার হবে। কিন্তু মেমোরি অ্যাক্সেসের ক্ষেত্রে কিন্তু মেমোরি শুড বি ফাস্টার, আদারওয়াইজ ইউ উইল হার্ডলি সি এনি ইফেক্ট। বুঝতে জি পেরেছ? স্যার। জি স্যার। তো যদি সিপিইউ যদি ফাস্টার হয় তাহলে কি হবে? সিপিইউ ফাস্টার হলে আসলে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমে it would be hardly affected by the processor. বা কারণ অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম that জি would স্যার। depend on the processing speed of cache, ক্যাশের হিট টাইমের সাথে রিলেটেড, জি স্যার। হিট রেশিওর সঙ্গে রিলেটেড, এবং মিস পেনাল্টির সাথে রিলেটেড। বুঝতে পেরেছ? জি স্যার। স্যার আমার যদি ক্যাশের স্পিড সাপোজ ডাবল করে দিই, তাহলে স্যার মিস হ্যাঁ, পেনাল্টির উপর কি কোনো ইফেক্ট হবে? না, ক্যাশের সাইজের সঙ্গে হচ্ছে হিট রেটের একটা রিলেশন আছে, কিন্তু ক্যাশের স্পিডের সঙ্গে রিলেশন নেই। ক্যাশের স্পিডের সঙ্গে হিট টাইম, তখন অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমের তুমি একটা ইমপ্রুভমেন্ট তুমি পাবেই। বুঝতে পেরেছ? কিন্তু জি। জি স্যার। ক্যাশের
হিট রেট যেটা, একটা হচ্ছে হিট টাইম, একটা হচ্ছে হিট রেট। জি স্যার। গ্যাসের কিন্তু সাইজের সঙ্গে হচ্ছে হিট রেটটা রিলেটেড, নট হিট টাইম। জি স্যার। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি আহ, যেমন একটা ক্যাশ মেমোরির সাইজ নিয়ে যদি আমরা আলোচনা করি, আহ, যেখানে কোথায় গেল? স্যার আমি আসলে রেফার করছিলাম প্র্যাকটিস কোয়েশ্চেন ক্যাশ মেমোরি 1 ফোল্ডার, যেটা ওখানে হ্যাঁ, 35 নাম্বার কোয়েশ্চেনটা। আচ্ছা, দেখি কোথায় আছে, দাঁড়াও। এমনি ইন জেনারেল যদি আমরা বলি যে লেটস সে একটা ক্যাশের যে আমাদের সাইজ, ক্যাশের সাইজ যেটা, সাইজ যদি ইফ ইট ইজ বিগার, তাহলে হিট রেশিও উড বি হায়ার। এটার জন্য হিট রেশিওটা হায়ার হবে, হিট রেশিও হায়ার, আর এটার হিট রেশিও হবে লোয়ার। আর হিট টাইমের ব্যাপার যেটা, সেটার সঙ্গে আসলে সাইজের রিলেশনটা আছে ইনডিরেক্টলি। ইনডিরেক্টলি এই সেন্সে যে সার্চ টাইম, অর্থাৎ প্রসেসর যখন কোনো কিছু ক্যাশ মেমোরিতে সার্চ করে, when it searches anything in cache, when it searches anything in cache, so that in fact that is related to the size. এটার সাথে সাইজের একটা রিলেশন আছে, বুঝতে পারছো? জি স্যার। এটা সার্চিং এর জন্য। তো সেই ক্ষেত্রে তোমার আসলে এই হিট টাইমেরও একটা রিলেশন আছে, হিট টাইমের সাথে বা ওভারঅল টাইম। বাট সাইজের সঙ্গে আসলে সাইজের সঙ্গে আসলে হিট রেটটা রিলেটেড। সাইজ যদি বড় হয় তাহলে হিট রেট ইউজুয়ালি দ্যাট উড বি হায়ার। জি স্যার। বুঝতে পারছো জি স্যার। এরকম একটা। আচ্ছা, তুমি কোন প্রশ্নের কথা বলছিলে? স্যার কোয়েশ্চেন নাম্বার 35, প্র্যাকটিস কোয়েশ্চেন ক্যাশ মেমোরি 1 ফোল্ডারে। দেখি ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি প্র্যাকটিস কোশ্চেন। স্যার ক্যাশ মেমোরি 1 যেটা একটু নিচে ছিল। দেখি এটার কথা বলছিলে কি? জি স্যার, কোয়েশ্চেন 35। 35। আচ্ছা, 35। আচ্ছা আচ্ছা, 35 পাওয়া গেছে, বলো। আচ্ছা, এখানে আছে জি স্যার। হোয়াট ইজ দ্য সিপিআই। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিপিআই, আচ্ছা এটার কথা বলছো বোধহয় না? জি স্যার। জি স্যার। What is the CPI if we upgrade to a double speed CPU plus cache, but keep a single speed memory, 24 clock miss penalty? How much faster is the double speed machine? It would be double speed if the miss penalty. আচ্ছা, তাহলে এখানে যেমন হচ্ছে তোমার, আচ্ছা এটা সলিউশন নেই বোধহয় না? না স্যার, স্যার ওখানে কনফিউজ যে মিস পেনাল্টিটা স্যার আগের চেয়ে ডাবল করা হয়েছে, এটাই আমি স্যার রিলেশনটা আচ্ছা, বোঝার দেখি জন্য। দাও। আচ্ছা, এটার কথা বলছো, হোয়াট ইজ দ্য সিপিইউ ইফ দ্য মিস পেনাল্টি ইজ 12? আচ্ছা, জি স্যার। হোয়াট ইজ দ্য সিপিআই ইফ উই আপগ্রেড টু এ ডাবল স্পিড সিপিইউ বাট কিপ আ সিঙ্গেল স্পিড? এটা তো ঠিক আছে, এটা। জি আর স্যার। কোনটার কথা বলছো? না স্যার, মানে এখানে স্যার 24 ক্লক মিস পেনাল্টি যেটা করা হয়েছে স্যার, এটা কি ডাবল স্পিড সিপিইউ প্লাস ক্যাশ করার জন্য? দাঁড়াও দেখি, সিপিআই ফর, আচ্ছা, 1/3 instruction সিপিআই equal to 4 if the miss penalty is 0. Miss penalty is not realistic. What is the CPI if the miss penalty is 12? Miss penalty is 12. What is the CPI if we upgrade to double speed but keep a single speed memory? না, এখানে হয়েছে যে এটার জন্য বলেছে যে এখানে তো মিস পেনাল্টি ছিল 12, জি স্যার। এখানে মিস পেনাল্টি ছিল 12,
আর এখানে হচ্ছে ডাবল স্পিড সিপিইউ, এটার সঙ্গে এটা আসলে রিলেশন নেই, বুঝতে পেরেছো? জি স্যার। এটা এটা একটা আলাদা পার্ট, মানে দ্যাট ইজ দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রবলেম। তাহলে জি স্যার। এখানে এখানে মেমোরি স্পিডের যেটা, তাহলে মিস পেনাল্টিটা তুমি এখানে 24, জি আর স্যার। এখানে আমাদের আপগ্রেড ডাবল স্পিড সিপিইউ প্লাস ক্যাশ, তাহলে এটাকে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে, এটাকে হাফ করতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তাহলে মাঝে মাঝে এগুলো কনফ্লিক্টিং কেসগুলো নিয়ে চিন্তা করবে। এখানে যতগুলো প্রবলেম তোমরা দেখছো এগুলো সবগুলোই আসলে মোস্টলি খুব ভালো ভালো ইউনিভার্সিটির প্রবলেম, এগুলো এক্সাম প্রবলেম। আমি বিভিন্ন সময়ে ব্রাউজ করে এগুলো কালেক্ট করেছি, যাতে জাস্ট টু বি ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস মে বি আস্কড, বা আন্ডারগ্রেড লেভেলে বিভিন্ন ইউনিভার্সিটিতে কি ধরনের প্রবলেম আসে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেয়, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেন নাম্বার 27-এ। 27, আচ্ছা জি স্যার। 27, ঠিক আছে, 27, স্যার 27। এই যে স্যার সিপিইউ টাইম যেটা দেওয়া আছে, মানে রেড কালার মার্ক যেটা একটু নিচে হ্যাঁ, স্যার, হ্যাঁ, স্যার ওখানে 1.5 এর জায়গায় স্যার 0.5 মাল্টিপ্লাই হওয়ার কথা না, যেহেতু আচ্ছা স্যার দেখি, 50% অল ইনস্ট্রাকশনস। বুঝতে পারছি, দেখি দাঁড়াও এখানে সিপিআই ক্যাশ হ্যাজ, আচ্ছা 100% ডেটা access are only performed, load and store 50%, miss penalty, miss rate 1%, ideal machine CPU, ideal machine এর average CPI হচ্ছে 1, এই যে এটা 1, আর CPU time this machine, আচ্ছা সেটা হচ্ছে আচ্ছা 1 হচ্ছে আমাদের ক্যাশ হিট, এখানে 1, আচ্ছা এখানে অবশ্য এলাবোরেট করে লিখলে ভালো হতো, এখানে এলাবোরেট করে লিখলে ভালো হতো। সেটা হচ্ছে এখানে যেমন দেখো যে লেটস সে আমরা যদি এভাবে লিখি, হ্যাঁ, জি স্যার। ধরো প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্যাশ হিট, তাই তো 1, জি স্যার। 1 প্লাস এটা হচ্ছে ইনস্ট্রাকশন মিসের জন্য কত, 1 ইন্টু ইনস্ট্রাকশনের জন্য মিস রেট কত, স্যার 0.01 বোধ হয় স্যার, ইনস্ট্রাকশন একটাই মিস রেট দেওয়া স্যার, একটাই। একটা মিস রেট দেয়, 0.01 multiplied by 50। এখানে আমাদের পেনাল্টি হচ্ছে 50, তাই তো 50, জি স্যার। 50 প্লাস এবার হচ্ছে ডেটার জন্য হচ্ছে কত, 0.5, তাই না? জি স্যার। 0.5 multiplied by 0.01
ইন্টু 50। এটাকে ওরা একসঙ্গে বোধহয় লিখে দিয়েছে, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখি দাও। 1 প্লাস ইন্টু 0.0 ইন্টু 50। হ্যাঁ, জি স্যার, এভাবে এটাই। লিখে এটাই ঠিক আছে। জি স্যার। এলাবোরেট করে লিখলে ভালো হতো, এটা লিখে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের সিপিআই, এটা হচ্ছে আমাদের সিপিআই হবে মাল্টিপ্লাইড বাই ক্লক সাইকেল টাইম, ক্লক সাইকেল টাইম। আর এখানে থাকছে হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট, ইনস্ট্রাকশন কাউন্ট, ইনস্ট্রাকশন কাউন্ট। ঠিক আছে। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নো স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার মিডের আগে যে ক্লাসে করাইছিলেন ডিজাইন 32K ইন্টু 16 বিটস ইউজিং 1 KB আইসি, সেটা একটু রিভিউ করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, বলো দাঁড়া। কি প্রশ্নটা বলো। ডিজাইন 32K ইন্টু 16 বিটস ইউজিং 1 KB। 32K into 16 bits using 1 KB। 1 KB, এটা? জি। আচ্ছা, এখানে তো প্রথমে যেটা করতে হবে তোমার, so initially how many ICs we need, কতগুলো আইসি লাগবে সেটা আগে একটা ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে যেমন 1K, 1K এখানে হচ্ছে 32, তাই তো? আর এখানে বাইট, আর এখানে 16, তাহলে বাইট দিয়ে 16, তাহলে ইন্টু 2, অর্থাৎ উই নিড 64 আইসিস। 64টা আইসি দরকার হবে, এবং আইসি কে when you connect you can arrange in 32 rows and 2 columns. বুঝতে পারছো? জি। 32 rows and 1 column, sorry, 2 columns। তাহলে এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো যে তাহলে আমরা এখানে একটা করি। আচ্ছা, এখন এগুলো হচ্ছে সব 1K মিনস এখানে আমাদের অ্যাড্রেস লাইন থাকবে, অ্যাড্রেস লাইন থাকবে কতগুলো, how many address lines, 10টা অ্যাড্রেস লাইন থাকবে। বুঝতে পারছো? 10টা অ্যাড্রেস লাইন থাকবে এখানে। আর একটা আমাদের ডিকোডার ইউজ করতে হবে। ডিকোডারটা হবে কত বিটের? একটা ডিকোডার ইউজ করতে হবে, সেটা হচ্ছে 32 রো, 1 of 32 রো সিলেক্টের জন্য। তাহলে ডিকোডারটা হবে হচ্ছে আমাদের 5 to 32 লাইন। তাহলে এখানে 5টা লাইন থাকবে, আর আউটপুটে থাকবে 32 লাইনস। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 5 to 32 লাইন ডিকোডার। তাহলে ইনপুটে থাকবে 5টা লাইন, আউটপুটে থাকবে। এখন এখানে নাম্বারিংটা অ্যাটলিস্ট দেখাতে হবে,
যেমন এটা হচ্ছে আমাদের এ নট, আর এখানে হচ্ছে আমাদের A9, A9, আর ডিকোডারের জন্য এখানে আমাদের A10, 10, 11, 12, 13, 14, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে A14। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমাদের যেমন এখানে এনাবল পিন আছে, এনাবল পিন আছে, এখানে আমাদের এনাবল পিন আছে। স্যার ডিকোডারের মধ্যে স্যার F10 F14 কেন দেওয়া হলো? এটা 0 থেকে মানে 5 পর্যন্ত দেওয়া যেত, 4 পর্যন্ত দেওয়া যেত না? না, ডিকোডারটা সবসময় হচ্ছে হায়ার বিট আমরা ইউজ করি, হায়ার বিট। এই যে এখানে আমাদের প্রতিটা আইসির জন্য যে পিন সিগন্যাল যেটা, এরপর থেকে হায়ার বিটস আর ইউজ টু সিলেক্ট আ পার্টিকুলার রো। বুঝতে পারছো? এখান থেকে এরপর থেকে শুরু এটা। এই লোয়ার পিনগুলো হচ্ছে কমন, এগুলো কমন থাকবে, সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড, এগুলোর সাথে সব A0-র সাথে সবগুলো A0 কানেক্টেড, সবগুলো A9 কানেক্টেড, সবগুলোর এভাবে কানেকশন। বুঝতে পারছো? তাহলে এটার পজিশন হচ্ছে আমাদের 1 1, আর এটার পজিশন হচ্ছে আমাদের 1 2, আর এটা কিন্তু হচ্ছে আমাদের 32, সরি 32,1। মাঝখানে যে আরো রো যেগুলো, সেগুলো আমরা ফর সিম্পলিসিটি উই ডিড নট শো। এটা হচ্ছে 32, অর্থাৎ এর মাঝখানেও কিন্তু আমাদের অনেকগুলো রো আছে যেগুলোকে আমরা এখানে ইগনোর, মানে জাস্ট ফর ইজ অফ ড্রয়িং উই ডিড নট শো দোজ রোজ। বুঝতে পারছো কতগুলো রো আছে? 32টা কিন্তু। তাহলে এটা যদি আমাদের প্রথম লাইন হয়, ডিকোডারের প্রথম লাইন, তাহলে ডিকোডারের প্রথম লাইনটা দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট রো সিলেক্ট হবে। আর ডিকোডারের লাস্ট লাইন, এটাকে যদি আমরা বলি লাইন নাম্বার 31, তাহলে এই লাইনটা ইউজ করে আমরা কিন্তু এই যে এটাকে সিলেক্ট করব, এটাকে। বুঝতে পারছো? আমার ড্রয়িং খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু তারপরে তোমাদেরকে দেখানো আর কি যে এভাবে হবে ইম্পর্টেন্ট কানেকশন যেগুলো আছে। এরপরে যেমন আমাদের ডেটা লাইন, এটা হচ্ছে আমাদের লেটস সে D0 D7, এটাকে আমরা বলছি D0, এটা হচ্ছে আমাদের D7 D7 D7, এটা আমাদের D0 D0, এটা আমরা বলছি লেটস সে D7, যেভাবে বলি। তাহলে D7 এভাবে কানেক্টেড, এটা হচ্ছে আমাদের ফাইনাল D7। আর একইভাবে অর্থাৎ করেসপন্ডিং লাইনগুলোকে কানেক্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের D0 D0। আর এখানকার যে লাইনগুলো আছে, যেমন এটাকে যদি আমরা এভাবে দেখাই, এটাকে আমরা কানেক্ট করলাম, লেটস সে এটা আমরা বলছি লেটস সে D31 31, আর এটা আমরা বলছি যে ডি, এই লাইনগুলো কমন। হ্যাঁ, এটা তাহলে কত হবে? ডি কত হবে? ডি 24 D24। স্যার D8 ও to সরি, D15 হবে না? এটা ভুল হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ডি, আচ্ছা D15। আচ্ছা, আমি ভেবেছি যে এখানে 32টা বা আরো বেশি আছে কিনা। এটা হচ্ছে আমাদের D8 থেকে, এটা D8,
আর এটা হচ্ছে আমাদের D15। বুঝতে পারছেন এভাবে? অথবা এই দুটো পজিশনটা চেঞ্জও করে দিতে পারো তোমরা। স্যার হ্যাঁ, এই নাম্বারিংটা বুঝতেছি না, D8 আর 15। আচ্ছা, অর্থাৎ আমরা একটা 16 বিট আমরা রিড করব যখন, তখন এখানকার যে কন্টেন্ট, এই কন্টেন্টটা হচ্ছে আমাদের, এখানকার কন্টেন্টটা হচ্ছে আমাদের এই এই কলামে যে আইসি গুলো আছে, সেই আইসি গুলোর কন্টেন্টকে আমরা লোয়ার বাইট হিসাবে চিন্তা করব। আর এই এই কলামের যে আইসি গুলো আছে, সেই আইসির যে কন্টেন্ট, সেই আইসির কন্টেন্টটাকে আমরা হায়ার বাইট হিসাবে চিন্তা করব। এই জন্য এই ডেটা লাইন গুলোকে আমরা রিনাম্বারিং করছি। বুঝতে পারছেন? জি স্যার। এটা তাহলে এ ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। সেটা হচ্ছে আমাদের এই যে প্রতিটা আইসি যেগুলো আছে, এই আইসিতে আমাদের অ্যাড্রেস লাইনগুলোর নোটেশন, তারপর ডিকোডারের সাইজ, ডিকোডারের যে ইনপুট লাইন সেগুলোর নোটেশন, ডিকোডারের আউটপুট লাইনের সাথে রো গুলো কিভাবে কানেক্ট হয়, আইসি গুলো, তারপরে হচ্ছে আমাদের এই তুমি যে কয়টা রো দেখাবে, ইটস আপ টু ইউ। আমি দুটো দেখিয়েছি। তাহলে এখানে আমাদের যে ডেটা বাস, সেই ডেটা বাসের যে নোটেশনটা কি সেটা, যেমন এখানে আমরা দেখিয়েছি যে লোয়ার 8 বিটস আর রিড ফ্রম দিস আইসিস। এই জন্য এই ডেটা বাসকে আমরা নোটেশন ইউজ করলাম D0 to D7। আর এই কলামের যে কোনো আইসি যেটা থেকে রিড করা হবে, সেটার জন্য দ্যাট ইজ রেড অ্যাজ হায়ার 8 বিট or higher byte। সেই জন্য নোটেশনটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। বুঝতে পারছো? জি স্যার। স্যার বলো, বলো তোমার প্রশ্ন বলো। স্যার আমার স্যার ক্যাশে ম্যাপিং এর ম্যাথে একটু প্রবলেম ছিল। কোথায় আবার বলো। ক্যাশে ম্যাপিং এর আর কি ম্যাথে আর কি প্র্যাকটিস প্রবলেম ক্যাশে ম্যাপিং 1। আচ্ছা, ক্যাশ ম্যাপিং 1। আচ্ছা, ক্যাশ ম্যাপিং 1 কোথায় সেটা? ক্যাশ মেমোরি ম্যাপিং ফাইলের নাম কি ছিল? ক্যাশ মেমোরি ফাইলের নাম কি তোমাদের? কি প্রবলেম প্র্যাকটিস প্রবলেম ক্যাশ ম্যাপিং। ক্যাশ ম্যাপিং। আচ্ছা, ক্যাশ মেমোরি প্রবলেম সলিউশনস। প্র্যাকটিস, এটা তো না বোধ হয়। এটা কি? এটা তো না। না স্যার এটা না। আচ্ছা, তাহলে কোন দেখছি তাহলে প্রবলেমস। পারফরমেন্স, pipeline,
আচ্ছা, ম্যাপিং এ কি প্রবলেম তুমি বলো। স্যার এখানে আর কি টেবিলের মতো করে দেওয়া আছে আর কি, অ্যাড্রেস গুলো দেওয়া, বলতেছে যে হিট নাকি মিস হবে। আমার খালি এইটুকে প্রবলেম, মানে আমি এগুলা ডিটারমাইন করতে পারতেছি না যে কিভাবে আর কি হিট আর মিস আর কি বের করে। আচ্ছা, মানে প্রথম প্রথম অ্যাড্রেসের জন্য যে কিভাবে করে সেটা সেটা বুঝতে পেরেছিলে, যেমন পুরো প্রবলেমটা, মানে প্রবলেমটাই আসলে বুঝতে পারছো না, এরকম কি? স্যার প্রবলেমটা বুঝেছি, এটা ম্যাথ টাইপস এর আর কি, আপনি ক্লাসে করেও ছিলেন আর কি, মানে ব্লকস এর মধ্যে আর কি কিভাবে আর কি অ্যাড্রেস থেকে হচ্ছে গিয়ে হিট আর মিস বের করতে হয় সেগুলো আর কি মানে আমার আর কি হিট আর মিস কোনটা কি হবে ওইটাতে প্রবলেম। আচ্ছা, স্যার সেকেন্ডটা, হ্যাঁ এটা। এটার কথা বলছো? জি আচ্ছা, স্যার। স্যার আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখাই দিলেই হবে আর কি, হিট আর মিসের যে কলামটা ওইটা আর কি, ওইটাতে প্রবলেম। এটা এটা ইটস নট দ্যাট ডিফিকাল্ট, কারণ আমরা তো এখানে একটা হ্যান্ড ক্যালকুলেশন করছি, কাজেই উই নো the content of cache. So given any address, যে কোনো একটা অ্যাড্রেস থেকে তুমি সেই অ্যাড্রেসটা র্যামের কোন ব্লকে বিলং করছে, দ্যাট দ্যাট উই ক্যান নো ইজিলি ট্র্যাক। যেমন এখানেই যদি আমরা বলি যে given address 33, so it would belong to, this address belongs to block 2, আর এখানে বলাই আছে যে ক্যাশ ইজ ইনিশিয়ালি এমটি, লেটস সে। তাহলে লেটস সে যদি আমরা এটাকে ক্যাশ ক্যাশ মেমোরিতে ইনিশিয়ালি এমটি, সো ইট বিলংস টু ব্লক 2, সো উই ডোন্ট সি ব্লক 2 ইন ক্যাশ, সো দেয়ার উইল বি ক্যাশ মিস। অথবা আরো আরো অন্যভাবে এখানেও তুমি এভাবে চিন্তা করতে পারো যে তাহলে ক্যাশ মেমোরিতে লেটস সে উই হ্যাভ মেনি লাইনস ইন ক্যাশ, সো in case of direct mapping, we don't search all the lines, let's say, just to save our time. যদি আমরা টাইম সেভ করতে চাই, তাহলে we can calculate the line number of cache that would contain this block if it is in cache. তাহলে এই যে ব্লকটা, এই ব্লকটা যদি ক্যাশে থাকে তাহলে কোন লাইনে থাকবে, বুঝতে পারছো? It would be in line, it would be in line 2, তুমি এভাবে চিন্তা করতে পারো। অথবা খুব সিম্পল ভাবে যদি আমরা বলি, তাহলে let's say this, we don't see block 2 at the beginning in cache, so there will be cache miss. And what would be the consequence of that? Consequence টা হচ্ছে আমাদের block 2 to be copied into line 2, কারণ ব্লক 2 এর জন্য আমাদের ম্যাপিং যদি আমরা বলি, তাহলে I equal to j mod 64, এখানে 64টা লাইন আছে ক্যাশে, এই জন্য 60। So the consequence is, আর এখানে দেখো লাইন নাম্বার to be checked, to be assigned in case of miss, অর্থাৎ এখানে তুমি ব্লক ক্যালকুলেট করলে সেই ব্লকটা তুমি কোন ক্যাশের কোন লাইনে থাকতে পারে সেটা তুমি ক্যালকুলেট করতে পারো, দ্যাট ইজ লাইন নাম্বার 2। সো ইউ ক্যান চেক লাইন নাম্বার 2, initially it was empty, so the decision is simple, that there will be cache miss, and the consequence is block 2 will be copied into cache 2, cache line 2, বুঝতে পারছো? এরপর নেক্সট অ্যাড্রেসে similarly we'll calculate the block of RAM that this address belongs. এরপর similarly তুমি ক্যালকুলেট করতে পারো যে
line number of cache that would contain this block if it is in cache. But initially আমরা বলছি যে since the cache was empty, so when this address is accessed or when the processor will search the content of this address in cache, there will be cache miss as well. And consequence হচ্ছে এই যে block 4 would be copied to line 4. শুনছো তুমি কথা? জি স্যার। স্যার হিটটা তাইলে কিভাবে বের করবো? হিট কখন হবে? হিট কখন হবে বলছো? এই যে হিট একটা হয়ে গেল এখানে, অর্থাৎ এমন কোন একটা অ্যাড্রেস, লেটস সে যদি এরকম হতো যে এখানে 33 পরে যদি লেটস সে ইফ উই হ্যাড 34 এর জন্য আমাদের ব্লকটা কি হতো? 33 পরে অ্যাড্রেসটা যদি আমাদের 34 হতো, তাহলে 34 এর জন্য ব্লকটা কি হতো সেটা বলো। 33 জন্য আমাদের ব্লকটা আমরা কত পেয়েছি? ব্লকটা পেয়েছি আমরা ব্লক নাম্বার 2। 34/16 হয়তো আর কি। কত? স্যার ব্লক সেম নাম্বার ব্লক হবে স্যার 2 আসে স্যার 2। তাহলে অর্থাৎ আমি বলছি যে 33 পরে যদি আমাদের এখানে অ্যাড্রেসটা যদি 33 পরে যদি অ্যাড্রেসটা আমাদের 34 হতো, 4 লেটস সে, যদি এরকম হয়, তাহলে তুমি কি করতে? 34 এর জন্য যখন ক্যালকুলেট করতে, তখন 34 এর জন্য তুমি এখানে 2 পেতে, তারপর 34 এর জন্য এখানেও তুমি 2 পেতে। তাহলে কি প্রথম ব্লকটা এসে যাওয়ার পরে এবার তুমি যখন 34 এর জন্য চেক করছো, the block 2 of RAM is already in cache, তখন কিন্তু আমাদের এখানে কি হতো? পরের অ্যাড্রেসটার জন্য আমাদের হিট হতো। হিট হলে তখন আমরা এখানে লিখতাম যে CPU 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 reads from cache, অর্থাৎ কোন একটা অ্যাড্রেস initially it misses the cache. As a result, the block containing that address is copied into cache. এরপরে যদি let's say if the processor access data or instruction which belongs to the same block which is already copied into cache, in that case there will be cache hit, otherwise not. বুঝতে পারছো? তোমার এখানে ওরিড হওয়ার কিছু নেই যে সবগুলো ক্যাশ মিস করছে কেন। আমরা এখানে যে অ্যাড্রেস গুলো অ্যাসাইন করেছি এগুলো র্যান্ডামলি করা আছে, হয়তো একটু প্ল্যান করে করলে অল্টারনেট হিট মিস দেখানো যেতে পারতো, কিছু কিছু প্রবলেম হয়তো পেয়েও যেতে পারো। বুঝতে পারছো? বাট ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট। এখানে initially we will calculate the block of RAM that would that the block the address belongs. এরপর তুমি চেক করবে ক্যাশ মেমোরি, কারণ ইটস আন্ডার ইউর কন্ট্রোল নাও। তুমি অল্প কিছু স্মল স্কেলের একটা এক্সাম্পল সলভ করছো, সো ইউ নো দ্য কারেন্ট কন্টেন্ট অফ ক্যাশ, রাইট? সো তুমি গো থ্রু করলে, ক্যাশ চেক করলে যে সেখানে আছে কি নেই। যদি if that block is not in cache, so there will be cache miss, as simple as that. বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তাহলে সবগুলোর জন্যই তাই। এটা কিন্তু খুব সিম্পল একটা প্রবলেম, তুমি কঠিন ভাবছো হয়তো, এখানে কঠিন ভাবার কিছুই নেই। এখানে অ্যাড্রেস থেকে তুমি ব্লক ক্যালকুলেট করলে, এরপর তুমি চেক করে দেখবে যে ব্লকটা ক্যাশ মেমোরিতে অলরেডি আছে কিনা। আবার তুমি আরো ইন্টেলিজেন্টলি যদি সার্চ করতে চাও, সবগুলো ব্লক সার্চ না করে
অনলি পার্টিকুলার একটা লাইনকে তুমি সার্চ করতে পারো, সেটা হচ্ছে once you have the J, you can also calculate I for that block of RAM that would be assigned, right? তাহলে পার্টিকুলারলি সেই লাইনটা তুমি চেক করে দেখো যে সেখানে কিছু আছে কিনা। যদি আগে থেকে কোনো ব্লক না থাকে তাহলে কিন্তু ক্যাশ মিসই হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার একটা প্রশ্ন ক্যাশ ছিল। ম্যাপিংটা নিয়ে একটু রিলেটেড একটু ডিসকাস করলে বেটার হতো। ডিসকাস করছি আমরা, তুমি তোমার স্পেসিফিক প্রবলেম থাকলে বলো। স্যার এরকম মার প্রবলেমের জন্য কি স্যার এই এই বক্সটা ড্র করা লাগবে, মানে এই হ্যাঁ টেবিলটা? হ্যাঁ শিওর। টেবিল যদি ড্র না করে স্যার ক্লাসে যেরকম ভাবে দেখিয়েছিলেন যে পিসির একটা ভ্যালু দেন ক্যাশ হিট নাকি ক্যাশ মিস আই এবং জেড ভ্যালুর উপর বেস করে ওইভাবে যদি দেখে যাই তখন কি হবে না? আমি মনে করতে পারছি না ক্লাসে কিভাবে দেখিয়েছিলাম, তবে যখন আমরা এরকম ভাবে একটা নাম্বার অফ অ্যাড্রেসেস will be provided and at the end we ask you to calculate the hit and miss rate or hit ratio, and if we ask you to show the content of cache plus the number of blocks replaced, সেক্ষেত্রে I'm not sure what could be the better choice. তুমি এর বাইরে যদি অন্য কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে, I think you can follow this model, right? You can prepare the table, and so it would be easy to follow and easy to solve from your side as well. বুঝতে পারছো? স্যার বলো। অ্যাড্রেস নাম্বার 4160, হ্যাঁ সো এটার জন্য ক্যাশ হিট হয় নাই, ক্যাশ মিস হয়েছে। তো এই ব্লক মানে এই লাইনটা কিন্তু আগে থেকে অকিউপাইড ছিল আর কি। কোথায় ছিল? 160 লাইন নাম্বার 4 এটা আগে থেকে ক্যাশে মানে অকিউপাইড ছিল আর কি। হ্যাঁ বাট এটা ক্যাশ হিট হয় নাই কারণ আপনার ব্লক সেম ছিল না, তাই তো? হ্যাঁ, তুমি সবসময় চেক করবে যে এই ব্লকটা এই লাইনে আছে কিনা। হ্যাঁ ঠিক ওকে আছে? ওকে। অর্থাৎ এই ব্লকটা এই লাইন নাম্বারে আছে কিনা। If অন্য কোনো ব্লক থাকলে মিস তাহলে। হ্যাঁ, আগে থেকে যদি থাকে তাহলে হিট, আর যদি না থাকে তাহলে মিস। মানে আগে থেকে থাকতে হবে প্লাস ওই সেম ব্লকটা থাকতে হবে, তাইলে হিট হবে। শিওর। হ্যাঁ 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 অবশ্যই তাই। ঠিক আছে স্যার, মাল্টি লেভেল ক্যাশের জন্য মানে ওই স্লাইডটা যদি একটু বের করতেন তাইলে আর কি, মানে র্যামের জন্য অ্যাক্সেস টাইমটা আলাদাভাবে কিভাবে বের করবো, মানে 3 লেভেল ক্যাশের জন্য যদি আচ্ছা, স্লাইডটা। 3 লেভেল ক্যাশের জন্য। জি আচ্ছা, স্যার। 3 লেভেল ক্যাশের জন্য প্রথমে হচ্ছে তোমাকে স্যার স্লাইড নাম্বার 29 ওইটা যদি একটু বের করতেন, স্লাইড মানে নাম্বার 29। পেজ 29 আর কি মাল্টি লেভেল ক্যাশে। আচ্ছা দেখছি। এটা হচ্ছে ক্যাশ মেমোরির স্লাইড কোনটা? স্লাইড হচ্ছে এটা বলছো? জি স্যার, এই স্লাইডের আগের আচ্ছা, স্লাইড, এই স্লাইডের আগের স্লাইডটা একটু যদি দেখেন, ওইখানে যে র্যামের জন্য যে অ্যাক্সেস টাইমটা বের করছে, এটা যদি আমি 3 লেভেল ক্যাশের জন্য করতে চাই তাহলে সেটা কিভাবে করব? আচ্ছা 3 লেভেল ক্যাশের জন্য তোমাকে তাহলে আগে এগুলো ক্যালকুলেট করতে হবে যে ফ্র্যাকশন অফ ইনস্ট্রাকশন রিড ফ্রম দ্য ক্যাশ। অর্থাৎ এখানে যেমন আমরা 1 হচ্ছে টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট, বুঝতে পারছো? জি স্যার।
হচ্ছে টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট। এখানে যেমন দেখছো তোমরা, এই যে ওয়ানটা হচ্ছে, এটা হচ্ছে টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট। নেক্সট পার্ট যেটা দেখছো সেটা হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশনস রিড ফ্রম লেভেল 1। এরপরে যেটা দেখছো সেটা হচ্ছে উইদিন দিস, এটা হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন রিড ফ্রম দিস। তাহলে 1 মাইনাস ইনস্ট্রাকশন রিড ফ্রম দিস, 1 মাইনাস and then এটা, তাহলে বাকি যেটা থাকছে সেটা হচ্ছে the number of access to the RAM। এখন আরো একটা লেভেল যদি এখানে এসে যায় তাহলে একইভাবে ফলো করবে, যে প্রথমে এই লেভেল থেকে এটা যদি হিট রেশিও থাকে তাহলে হিট রেশিও, এরপর এখান থেকে কতটুকু মিস করলো সেটার সঙ্গে এই হিটটা মাল্টিপ্লাই করলে তুমি নাম্বার অফ ইনস্ট্রাকশনস হিটিং লেভেল 2 সেটা পেয়ে যাবে। এরপর আরো একটা লেভেল যদি থাকে তখন 1 মাইনাস লেভেল 1 হিট minus level 2 heat, so and then multiplied by heat rate of this one, that would be the instructions hit at level 3। এরপরে র্যামের জন্য তখন হচ্ছে 1 মাইনাস এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু, তাতে তুমি পাবে how many times it will access the RAM। অর্থাৎ এখানে যেভাবে এটা 2 লেভেল ক্যাশের জন্য আমরা এক্সটেন্ড করেছি, তুমি এটাকে 3 লেভেল 4 লেভেল we don't know whether there is, but 3 লেভেল পর্যন্ত আছে, বুঝতে পেরেছো কমার্শিয়াল প্রসেসর গুলোতে। তো একইভাবে কিন্তু এক্সটেন্ড করবে এটাকে, বুঝতে পারছো? 3 লেভেলের জন্য 1 মাইনাস থেকে শুরু করব, মানে না, ফার্স্টে 1 মাইনাস করতে হবে তা না। এখানে যেমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এখানে হিট রেট হচ্ছে 0.8, তাহলে এটার জন্য তুমি প্রথমে ক্যালকুলেট করলে 0.8। আচ্ছা, লেভেল 2 এর জন্য কি হবে? 0.2, 1 মাইনাস 0.8 লিখলাম না, মাল্টিপ্লাইড বাই 0.9, এটা হচ্ছে লেভেল 2 এর জন্য, বুঝতে পারছো? জি স্যার। এখন লেভেল 3 যদি থাকে, লেভেল 3 এর জন্য কিভাবে ক্যালকুলেট করবে সেটা আগে চিন্তা করো। লেভেল 3 এর জন্য কিভাবে ক্যালকুলেট করবে? এই যে এখানে দেখো, এখানে যে ভ্যালুটা আছে এটাকে তুমি যদি রিপ্রেজেন্ট করো, এটা কত হবে? 0.18, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে একটা লেভেল 3 যদি থাকে এখানে, লেটস সে উই হ্যাভ এ লেভেল 3, এবং লেভেল 3 এর হিট রেট যদি আমাদের, লেটস সে হিট রেট হচ্ছে আমাদের 95%, তাহলে আমরা যদি বলি ফ্র্যাকশন অফ ইনস্ট্রাকশনস হিটিং লেভেল 3, তাহলে এটার জন্য কি হবে? সেটা হচ্ছে প্রথমে 1 মাইনাস 0.8 মাইনাস 0.18 multiplied by 0.95, এই, বুঝতে পারছো? এটা হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশনস রিড ফ্রম লেভেল 3। ওকে, জি স্যার। তাহলে এই ভ্যালুটা কত হয় এটা বের করে রাখা ভালো। এটা পুরোটাই আগে তুমি ক্যালকুলেট করে নাও, 0.95।
তাহলে এখানে যে ভ্যালুটা হলো, ধরে নাও এটা হচ্ছে এক্স, অবভিয়াসলি এটা একটা ফ্র্যাকশন। তাহলে র্যামের জন্য যখন তুমি ক্যালকুলেট করবে তখন কি করবে? 1 - 0.8, এটা হচ্ছে লেভেল 1। লেভেল 2 এর জন্য কত? 0.18, এটা হচ্ছে লেভেল 2, মাইনাস এক্স, এক্স হচ্ছে আমাদের লেভেল 3। তাহলে এটা মাল্টিপ্লাইড বাই এই যে এই ভ্যালু, এরকম একটা ভ্যালু, তাই তো? এরকম একটা ভ্যালু, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এভাবে। স্যার ডিরেক্ট ক্যাশ ম্যাপিং এ হুম, স্টেপ দেয়া আছে, যদি হচ্ছে মানে ম্যাপিং ইমপ্লিমেন্টেশনে হাউ ডাজ হুম, সিপিইউ সার্চ ইনস্ট্রাকশন অন হ্যাঁ, ডেটা, ওইখানে স্যার 3 নাম্বার স্টেপ যেটা ছিল ওটা একটু হ্যাঁ। যদি দেখাই দিতেন। ট্যাগ অ্যাসোসিয়েটেড উইথ লাইন 1 ইজ কম্পেয়ার্ড এগেনস্ট ট্যাগ অফ অ্যাড্রেস, এইটা মানে কিভাবে এক্সপ্লেন করছে স্যার? এখানে বুঝি নাই, স্লাইডটা একটু যদি ও দেখাই আচ্ছা, দিতেন। এখানে এখানে এটা বোধহয় পরের স্লাইডে ছিল নাকি, না এই স্লাইডে আছে দেখি। এটাতেই আছে স্যার। এটাতে আছে, আচ্ছা এখানে আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই যে লাইন নাম্বারটাকে ডিকোড করলে একটা লাইন স্পেসিফিক একটা লাইন পাওয়া গেল ক্যাশ মেমোরিতে। স্যার পরের স্লাইডে দেখেন ট্যাগের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, 1010 একটা দিছে। আচ্ছা, এখানে আহ, কোনটা বলো? অর্থাৎ এখানে প্রথমে লাইন নাম্বারটা স্পেসিফিক, লাইন নাম্বারটা আইডেন্টিফাই হবে, ক্যাশ মেমোরির লাইন নাম্বারটা এখানকার এই ফিল্ড থেকে। এরপর প্রতিটা লাইনের সঙ্গে যে ট্যাগ ফিল্ড আছে, ট্যাগ ফিল্ডের যে কন্টেন্টের সঙ্গে এই অ্যাড্রেসের যে হায়ার বিটস, এই দুটোকে কম্পেয়ার করা। এখান থেকে ডিসিশন হবে হিট নাকি মিস। তোমার কনফিউশন কি বলো? তোমার প্রশ্ন কি? স্যার ট্যাগের অ্যাড্রেসটা 1010 কিভাবে হয়ে গেছে? এই পরের বা আগের স্লাইডে আছে, এটা আমি ট্যাগের অ্যাড্রেসটা 1010 হলো কোথায় দেখি, দাঁড়া। এটার কথা স্যার বলছো? আহ, জি স্যার, এটা আচ্ছা, এটা এটা এমন হতে পারে যে এটা র্যান্ডমলি আগে থেকে ধরে নেয়া কিনা। দেখি, দাঁড়া। এটা মনে হচ্ছে আগে থেকে কোনো কিছু একটা অ্যাজিউম করা, বুঝতে পারছো? এই যে ক্যাশ মিস, অর্থাৎ আগে থেকে ক্যাশে একটা কন্টেন্ট আছে এই পার্টিকুলার লাইনে, এবং সেটার জন্য ট্যাগ হচ্ছে এরকম, আর এটা ট্যাগ এরকম, ম্যাচ করছে না। এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখানো আছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। স্যার রাইট লেফট শিফট অ্যালগোরিদমটা যদি একটু দেখাতেন মাল্টিপ্লিকেশনের জন্য। আচ্ছা, দেখানো যায়, অসুবিধা নেই।
এটা অনেকটা হ্যান্ড ক্যালকুলেশনের মতো। একটা হচ্ছে রাইট শিফট, অ্যানাদার আমরা বলছি লেফট শিফট। এখানে অবশ্য এটা দিয়ে দেখলে ভালো হয় যে লেফট শিফট মিনস একটা হচ্ছে মাল্টিপ্লায়ার আর পার্শিয়াল প্রোডাক্ট, এটা লেফট শিফট হবে, লেফট শিফট অ্যালগরিদম। আর রাইট শিফটের ক্ষেত্রে ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট বাইনারি মাল্টিপ্লিকেশন, তো আমরা কি করছি রিপিটেডলি অ্যাডিশন আর শিফট এই দুটো অপারেশনই করছি, করে মাল্টিপ্লিকেশন করছি। তাহলে আমাদের বেসিক অপারেশন কিন্তু একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে লজিক্যাল অপারেশন শিফট। হাউএভার আমরা আর একটা কাজ করছি, সেটা হচ্ছে যে চেক করা। কারণ চেক করে আমাদের অ্যাড পার্শিয়াল প্রোডাক্টের সঙ্গে মাল্টিপ্লিক্যান্টটা অ্যাড হবে নাকি জিরো অ্যাড হবে, that is decided by the bit of multiplier. তাহলে আমাদের এখানে বেসিক অপারেশন হচ্ছে এডিশন, বেসিক অপারেশন হচ্ছে শিফট, আর অ্যাড এর ক্ষেত্রে দু রকম অপশন। একটা হচ্ছে পার্শিয়াল প্রোডাক্টের সঙ্গে আইদার মাল্টিপ্লিক্যান্ট ইজ অ্যাডেড অর partial productের সঙ্গে zero is added, and that decision, it depends on the multiplier bit. তাহলে এখানে একটা কন্ট্রোল সেকশনও আছে, the control section will decide। অথবা এখানে আমরা যেমন to make things simpler, মাল্টিপ্লায়ারের যে বিটটা আমরা চেক করছি সেই বিটটা ইউজ করে একটা মাল্টিপ্লেক্সারের সিলেক্ট ইনপুট হিসাবে ইউজ করে we select either multiplicand or we select zero to be added to the partial product, and then addition এর যে result that is again saved to the partial product। তাহলে এটা একটা probable hardware implementation of মাল্টিপ্লিকেশন, যদিও মডার্ন প্রসেসরে এগুলো আর ইউজ হয় না। মডার্ন প্রসেসরে অনেকটা অ্যারে টাইপের স্ট্রাকচার ইউজ হয়, যেখানে একটা প্যারালাল জিনিসটা অনেক ফাস্টার অপারেট করে। তারপরেও দিস ইজ নট ব্যাড টু লার্ন, যেহেতু আমরা একটা বেসিক কোর্স করছি on computer architecture, so it's not bad to learn this one. But সময় থাকলে হয়তো আমরা আরো অ্যাডভান্স মাল্টিপ্লিকেশন নিয়ে ডিসকাস করতে পারতাম, and there is endless opportunity, especially for multiplication. কারণ মাল্টিপ্লিকেশনটা হিউজ, অনেক বেশি ইউজ হয়, স্পেশালি সিগন্যাল প্রসেসিং, মোবাইল কমিউনিকেশন, ট্র্যাকিং, মডুলেশন, তারপর হচ্ছে রিসিভ, ডিটেকশন, ট্রান্সমিশন, সবগুলোতেই মাল্টিপ্লায়ার আছে। এই জন্য মাল্টিপ্লিকেশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট অর অপারেশন, এবং এই জন্য এটার উপর প্রচুর রিসার্চ আছে, স্টিল this is going on. তো আমরা যেটা ডিসকাস করছি এটা একদম ভেরি বেসিক and elementary, and to implement that we also use optimized hardware। অর্থাৎ আমরা কিছু রেজিস্টার আর ভেরি সিম্পল একটা অ্যাডার আমরা ইউজ করছি, একটা সুইচ ইউজ করছি। তাহলে এখানে এক্সাম্পল, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে to follow the স্যার এখানে পি multiplication. টু দি পাওয়ার 1 পি টু দি পাওয়ার 0 এগুলো আসলে কিভাবে, মানে এটা কিভাবে এটা ডিফাইন করতেছেন? ও আচ্ছা, এখানে এটা যেমন তুমি যদি একটা এরকম একটা ডেসিমেল মাল্টিপ্লিকেশন বলো,
ধরো 125 125 এটাকে তুমি মাল্টিপ্লাই করছো লেটস সে 275 দিয়ে 275 দিয়ে আমরা ধরে নিচ্ছি এভাবে মাল্টিপ্লাই করছি, তাহলে এটার ওয়েট কত? এটার ওয়েট কিন্তু 10⁻0 মিনস এটার ওয়েট হচ্ছে 1, এটার ওয়েট হচ্ছে এই পজিশনের ওয়েট কত? 1, 5 × 1। এই পজিশনের ওয়েট কত? এটা হচ্ছে দশক, বাংলায় বলি দশক, তাই না? 10⁻1। আর এটার ওয়েট কত? এই বিটের ওয়েট কত? এই বিটের ওয়েট হচ্ছে 10⁻2। তাহলে এটা তুমি মনের মধ্যে রাখো। আমরা যখন মাল্টিপ্লাই করছি আগে 5 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, তাই তো? 5 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা হয়, তুমি কত লিখছো? 5 5 2 10, 11, এরপর 5 6। এরপর যখন তুমি এটা দিয়ে মাল্টিপ্লাই করছো, তুমি কি করছো? এটা দিয়ে এরকম ভাবে মাল্টিপ্লাই করি আমরা, এরকম ভাবে করি না। আমরা কনভেনশনাল অ্যারিথমেটিক এখানে একটা ক্রস দিয়ে রাখি, তাই না? ক্রস দিয়ে আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করছি। দেখো ভালো করে, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি লিখছি? 5, তাই না? 5 7 1 8। এখন এই নাম্বারটাকে তুমি কি বলবে আসলে? এই নাম্বারটাকে তুমি এটা বলবে, এই, তাই না? তার মানে কি এই নাম্বারটা তোমার এই 875 কে তুমি মাল্টিপ্লাই করছো বাই 10, ওয়েট অফ দিস পজিশন, and there you get this one. বুঝতে পারছো? হ্যাঁ, মানে তাহলে স্যার আমরা লাস্টের যে ভ্যালুটা থাকবে ওটাকে 0 হিসেবে ডিফাইন করতে এটা তো চাই। জিরোই, এটা হ্যাঁ আসলে হ্যাঁ জিরোই। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো? জি স্যার। আমরা জিরোটা না লিখে অ্যারিথমেটিকের ক্ষেত্রে বা ম্যাথমেটিক্সে আমরা ক্রস দিই, আসলে ক্রস তো না, এটা কি এখানে জিরো, 0 তাই না? বুঝতে পারছি। জি তাহলে স্যার। জিরো মানে কি? এই যে এই পজিশন দিয়ে মাল্টিপ্লাই করা, তাই না? ওয়েট দিয়ে। বুঝতে পারছো? এর পরের ডিজিটে যখন তুমি যাচ্ছ তখন কি তুমি দুটো ক্রস দাও, তাই না? হ্যাঁ হ্যাঁ দুটো ক্রস মানে কি? দুটো জিরো। এই দুটো জিরো কি? এই যে এটা দিয়ে মাল্টিপ্লাই করা, তাই না? 10⁻2। হ্যাঁ, 10⁻2। তুমি শুধুমাত্র 2 দিয়ে মাল্টিপ্লাই করছো ফর সিম্পলিসিটি। 2 দিয়ে তুমি এটাকে মাল্টিপ্লাই করছো, তাই না? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবে? 0 পাবে, 5 পাবে, 2 পাবে, আর তার সাথে দুটো ক্রস মিন্স দুটো জিরো। তাহলে এই সংখ্যাটা, পুরো সংখ্যাটা দেখো, পুরো সংখ্যাটা হচ্ছে আসলে এই যে এই নাম্বারটাকে তুমি এই ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করছো, তাই না? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা তুমি তোমার ডেসিমেল এক্সপিরিয়েন্স, তোমার যেটা, দ্যাট ডেসিমেল এক্সপিরিয়েন্স we will now borrow or follow in binary. তাহলে বাইনারিতেও একই জিনিস, এই যে দেখো, এই যে এখানে। হ্যাঁ, তাহলে যেমন শুরুটা দেখতে পারো, এই যে এখানে দেখো, এখানে দেখো, হ্যাঁ, এই যে একই একই জিনিস আমরা করি, দু রকম অ্যালগোরিদমের জন্য দু রকম। বুঝতে পারছো? এখানেও তাই। তাহলে মাল্টিপ্লাই করা, ওটা হচ্ছে ওয়েটের জন্য, পজিশনের ওয়েটের জন্য। বুঝতে পারছো? পজিশনের ওয়েটের জন্য। হ্যাঁ, এই যে এখানে দেখো, এই যে এটার জন্য এরকম, এটার জন্য এরকম, এটার জন্য এরকম। এই যে 2⁻2, তাই না? এটার জন্য 2⁻2, এটার জন্য 2⁻3 ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। জি জি স্যার। আচ্ছা,
স্যার এখন একটা সার্কেল শেষ হলে আচ্ছা ঠিক আছে স্যার, না মানে এটার পরে তো লাস্টের যে স্লাইডটা আছে ওটার মধ্যে যে একটা সার্কেল শেষ হলে আমরা যে ওয়েট করি শিফট করব কখন বা অ্যাড করতে হবে বা হুম, সাবট্রাকশন করতে হবে, এটা কিভাবে আসলে বুঝবো? এটা 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 আমরা হ্যান্ড ক্যালকুলেশনে তো নিজেরাই কন্ট্রোল করছি। হ্যাঁ হ্যাঁ। আর যেমন এখানে আহ, তুমি প্রথমে কি করছো, এই বিটটা চেক করছো। এই বিট চেক করার পরে তুমি ডিসিশন নিচ্ছ যে তুমি এটাকে কি করবে, অ্যাড করবে নাকি আহ, যেমন আহ, এটা যদি 1 হয় তাহলে কি করবে, আর এটা যদি 0 হয় তাহলে কি করবে, এটা একটা ব্যাপার। আর হয়ে গেল। স্যার যে লাস্ট স্লাইডটাতে মানে এর পরের স্লাইডটাতে আই গেস আছে ওই যে ছকটাতে আর কি। হ্যাঁ, তাহলে এখানে এখানে আমাদের এখানে শুরু হবে হচ্ছে এখান থেকে, যে এটা লেফট শিফট যদি আমরা বলি তাহলে এখান থেকে শুরু, অর্থাৎ এই যে এখানে কোথায় গেল লেফট শিফট। আর রাইট শিফট যদি আমরা বলি তাহলে রাইট শিফট এখান থেকে, এই যে রাইট শিফট এখানে হচ্ছে আমাদের এই যে এখানে যে বিটটা দেখছো, অর্থাৎ এটা আছে আমাদের এখানে। তাহলে প্রথমে হচ্ছে এটা চেক করবে, এই যে এটা এই বিটটা কোথায় যাচ্ছে, এই বিটটা দেখো আমরা পাঠাচ্ছি মার্কসে যদি আমাদের 1 থাকে তাহলে দিস মাল্টিপ্লিকেন্ট কোনটা, এই যে এই নাম্বারটা, এই নাম্বার, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেন্ট। তাহলে 1 থাকলে কি হবে, 1 উইল সিলেক্ট দিস ওয়ান, এই যেটা অ্যাড হবে কার সঙ্গে, পার্শিয়াল প্রোডাক্ট শুরুতে 0। এখানে পার্শিয়াল প্রোডাক্টের আপার 4 বিটস, অর্থাৎ অ্যাড হবে হচ্ছে সবসময় এই 4টা বিট। তাহলে দিস বিটস এই দুটো যোগ হওয়ার পরে রেজাল্টটা স্টোর হবে কোথায়, এখানে। তাহলে এটা হচ্ছে সিকোয়েন্স 1, এরপর সিকোয়েন্স 2, সিকোয়েন্স 3, সিকোয়েন্স 4, এরপরে হচ্ছে শিফট হচ্ছে আমাদের এই যে শিফট হলে কি হবে, এই বিটটা দিস বিট উড বি ক্যান্সেলড, আর আগের বিটটা আবার এই বিটটা এখানে চলে আসবে, এই বিটটা এখানে, এই বিটটা এখানে, আর 0 এদিক থেকে ইনসার্ট হবে, বুঝতে পারছো? আর একইভাবে এটাও শিফট হবে। তাহলে শিফট হচ্ছে সিকোয়েন্স নাম্বার 5, এরপরে এই 5টা স্টেপ আবার রিপিট হবে ফর দ্য নেক্সট বিট, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কতগুলো বিট আছে, 4টা বিট। তাহলে এভাবে স্টেপ 1 থেকে 5 পর্যন্ত যেটা আমরা বললাম, স্টেপ 1 থেকে 5 এটা কতবার রিপিট হবে, এখানে যতগুলো বিট আছে ততবার রিপিট হবে এই পুরো প্রসেসটা। Step 1 to 5 that would be repeated 4 times. 4 টাইমসটা কেন, কারণ আমাদের মাল্টিপ্লায়ারটা হচ্ছে এখানে 4 বিট, বুঝতে পারছো? জি স্যার। এখন একটা হ্যান্ড ক্যালকুলেশনের সময় তুমি এটাকে এরকম ভাবে, যেহেতু তুমি সবকিছুই জানো, বাট অটোমেটেড কোনো একটা প্রসেস যদি হয় তাহলে ইউজুয়ালি এখানে যে রেজিস্টারগুলো ইউজ হবে, কত বিটের রেজিস্টার
it would be repeated that many times to check all the bits. বুঝতে পারছো? তাহলে কন্ট্রোল ইউনিটের ডিজাইনটা সেরকম ভাবেই করা হবে যে it must stop at some point. So that would depend on the size of the register that holds the multiplier. ঠিক আছে? স্যার তাহলে তো এখানে চারটা সার্কেল মানে চারটা সার্কেল থাকবে মানে হ্যাঁ যেহেতু 4 বিট। হ্যাঁ তো চারটা সার্কেল যদি থাকে তাহলে স্যার ওই যে Q0 আর Q1 এর মানটা দেখে আমরা মানে কিভাবে লাইক শিফটটাও করব, তারপর আবার অ্যাডারটাও মানে একসাথে থাকবে, যদি এরকম মানে ভ্যালুটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, লাইক Q0 আর Q1 এর উপর নাকি? Q0 Q1 স্যার এই যে এই যে স্লাইডটা ছিল লেকচারে, ওটা লাস্ট যে একেবারে স্লাইডটা আছে ওটার কথা বলতেছিলাম আর কি। ও আচ্ছা, এখানে বলছো কোথায়? লাস্টের স্লাইডটা একেবারে এটার কথা এই বলছো? যেটা, হ্যাঁ হ্যাঁ স্যার, এই যেখানে যেরকম কমেন্টস এর যেরকম এই যে Q0 Q1 হ্যাঁ ইকুয়াল টু হ্যাঁ 0 0, হ্যাঁ সো হ্যাঁ এই যে ওটা এটা কি, এটা ডিপেন্ড করবে এই যে এটার উপর এখানে। তখন তো স্যার এর ভ্যালু গুলা অটোমেটিকলি মানে একটা একটা করে শিফট করতেছে কিউতে, তো তার লাস্টে মানে এর ভ্যালু কি তাহলে মানে 0 হয়ে যায়, মানে কিছু থাকবে না নাকি 0 না 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 ইনসার্ট না, হয়ে থাকবে? এখানে এখানে রেজাল্ট হচ্ছে, রেজাল্ট কোনটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। রেজাল্ট হচ্ছে এ কিউ এর কন্টেন্টটাই রেজাল্ট। হ্যাঁ, কিউ এর কন্টেন্ট দ্যাট উইল বি গ্র্যাজুয়ালি ডিসকার্ডেড, কারণ আমরা একটা মাল্টিপ্লিকেশনের পরে মাল্টিপ্লায়ার, লেটস সে in this implementation, এই ইমপ্লিমেন্টেশনে মাল্টিপ্লায়ার যেটা দ্যাট ইজ নট প্রিজার্ভড, ইনস্টেড আমরা কি করছি সেই মাল্টিপ্লায়ারের জন্য যে স্টোরেজ যেটা আছে দ্যাট ইজ স্টোরেজ ইজ ইউজ টু হোল্ড দ্য প্রোডাক্ট। তুমি যদি ইফ ইউ ডোন্ট লাইক দিস ওয়ান, তাহলে কি হতে পারে, তুমি যদি বলো যে না আমি এটা রাখতে চাই, তাহলে তুমি এখানে একটা একটা কি হতে পারে, একটা রিং কাউন্টারের মতো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারো যে রোটেট করবে, রোটেট করে তুমি অ্যাট দ্য এন্ড তুমি তোমার কন্টেন্টটাকে প্রিজার্ভ করবে, তখন তাহলে এই রেজিস্টারের সাইজটা তোমাকে ডাবল করে দিতে হবে টু হোল্ড দ্য কন্টেন্ট। বুঝতে পারছো? জি স্যার। তুমি যেটা বলছো যে সব কন্টেন্ট কিন্তু ডিসকার্ড হয়ে যাবে, দ্যাট ইজ ট্রু, because in this implementation we don't preserve the multiplier, rather we use this storage, এই স্টোরেজটাকে কিন্তু আমরা ইউজ করছি টু হোল্ড দ্য প্রোডাক্ট, কারণ দুটো 4 বিট নাম্বারের প্রোডাক্ট হবে 8 বিটস, রাইট? Yes, তো sir. এখানে কিন্তু এটা 4 বিট, so we will use this 4 bit as well to save the result or to save the final product. Okay? Yes, sir. স্যার ঠিক এখানে আছে। a মাইনাস m আর a প্লাস m এটা এটা বোঝার জন্য লাইক ও এটার আচ্ছা, ভ্যালুটা না এখানে এখানে হচ্ছে নোটেশন, যেমন আমরা যদি আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিটটাকে যদি আমরা 0 দিই, ইফ উই ইউজ 0 তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিটের নোটেশনটা হয় হচ্ছে লেটস সে n ইজ দ্য নাম্বার অফ বিটস, n যদি 4 হয় তাহলে কি হবে a0 a1 a2 a3, তাহলে 4 বিট ইটস 4 minus 1 3. This is the notation for different bit position. বুঝতে পারছো? Yes, sir. Notation আমরা mostly we begin with 0. That's why the highest bit is indicated by, let's say, যদি আমরা বলি এটা একটা 4 bit content, n equal to 4. But যখন আমরা ইন্ডেক্সিং করব, if we begin with 0, তাহলে হাইয়েস্ট পজিশনের নোটেশনটা কি হবে 4 minus 1, 0 থেকে যেহেতু আমরা শুরু করছি। তো যদি আমাদের 32 বিট মাল্টিপ্লিকেশন হয়, the same thing applies, তাহলে 0 থেকে শুরু করলে 31. highest position that would be indicated by 32 minus 1, I mean 31, right? Yes, sir. So that's why we use this kind of notation. এখানে দেখো n bit adder,
তাহলে রেজিস্টারের বিট পজিশন গুলো, since we are dealing with bits, right? That's why we index the bits. And since it starts with 0, so the highest bit would be indicated by n minus 1, where n is the number of bit or n is the size of the word. Okay? Right. আর স্যার এখানে যে Q0 আর Q1 এর যে লাইক মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা আছে 0 1 হলে যেরকম আমরা a+1 করে তারপরে 0 1 থাকে Q0 আর Q1 এর ভ্যালুটা, তখন আমরা a+m করতেছি, তারপর শিফট করতেছি Right. রাইটে, তারপর আবার অনেক সময় যদি ভ্যালুটা থাকে যদি 1 0, তাহলে আবার আমরা করতেছি a-m, তারপর করতেছি যে শিফট রাইট। তো এটা কিভাবে আসলে মানে ডিসাইড এটাই হচ্ছে আমাদের বুথ অ্যালগোরিদম। আমরা যেটা বলেছিলাম যে বুথ অ্যালগোরিদমে আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 0 তুমি অ্যাড করতে পারো, বাট দ্যাট উড বি ওয়েস্টেজ অফ টাইম। আবার লং সিরিজ অফ ওয়ান্স যদি থাকে তোমার মাল্টিপ্লায়ারে, যেমন এখানে লং সিরিজ অফ ওয়ান্স যদি আমাদের বাইনারি বিটে থাকে, that could be replaced by only two operation, একটা subtraction, একটা addition. তাহলে so following this one we can save the number of computation in case of multiplication. যেমন আমাদের যদি কোনো একটা 32 bit multiplication হয় বা 16 bit multiplication হয়, which is very common in many computation, যেমন আমাদের মাল্টিপ্লায়ার যদি এরকম হয় যে let's say 1 1 0 1 1 1 1 0 0 1 1 1 1 0 etc. তাহলে এখানে যেমন আমাদের যখনই 1 থাকবে তখন আমরা কি করি, we add the multiplicand to the partial product. তাহলে এখন এই যে 4টা 1 এর জন্যই কিন্তু এই কাজ করতে হবে, প্রথমে অ্যাড করতে হবে তারপর শিফট করতে হবে। এখন ইনস্টেড এই 4টার জন্য 4টা অ্যাড অপারেশন না করে এটার জন্য একটা সাবট্রাকশন, আর এই 1 এর জন্য আমরা একটা আসলে অ্যাডিশন অপারেশন করলেই আমাদের এই 4টা অ্যাড অপারেশনকে রিপ্লেস করা যায়। এই জন্য বুথ অ্যালগোরিদমটা হচ্ছে সবসময় আমরা চেক করি পেয়ার অফ বিটস, যেমন 1 0 which is in fact starting of a long strings of 1. You can imagine যে যখনই 1 0 আসে তখন তুমি বুঝতে পারো যে that is the beginning of strings of ones, তখন কি হবে, একটা সাবট্রাকশন। আর যখন আমরা দেখি 0 1 এই সিকোয়েন্স, that means that is the end of string 1, so there we perform an addition. তাহলে 1 0 আর 0 1 এখানে তোমরা দেখো 0 1টা হচ্ছে এন্ড অফ আর 1 0টা হচ্ছে বিগিনিং। আর যদি আমাদের 0 0 থাকে তাহলে কি করি, আমরা কোনো অপারেশন করি, আমাদের 0 যোগ করার, বারবার 0 যোগ করার কোনো দরকার আছে? দরকার নেই। আর যদি তাহলে এই জন্য এই যে যদি if we have 0 zeros, that means there is no strings of ones inside, so we don't add or subtract, we simply shift. Similarly, যখন আমাদের 1 1 থাকছে তখন আমরা কি করতে পারি, তখন আমরা we don't add, rather we simply shift arithmetically, because whenever we see 0 1 we add, and whenever we see 1 0 we subtract. তাহলে বুথ অ্যালগোরিদমটা আসলে আমাদের মাল্টিপ্লিকেশনে নাম্বার অফ অ্যাডিশন, রিপিটেড অ্যাডিশনের সংখ্যাটাকে আসলে মিনিমাইজ করার একটা টেকনিক বলতে পারো। বুঝতে পেরেছ? and that's why you will see the flow chart. তুমি এখানে ফ্লো চার্টও দেখবে। এখানে কিন্তু আমরা we always check a pair of bits, and
depending on that, we decide whether we add or we subtract or we simply shift. But shift is always there following the addition and subtraction. But whenever we see 1, 1 or 0, 0, we just skip addition or subtraction. We simply shift that one. And finally, আমাদের main objective হচ্ছে to minimize or to optimize the computation in case of multiplication. বুঝতে পারছো? জি স্যার। যেমন এই অপারেশনের ক্ষেত্রে কিন্তু এই অ্যালগরিদমের ক্ষেত্রে কিন্তু আমরা we also add zeros if it is 0, right? মাল্টিপ্লায়ারের কোনো বিট যখন 0 হবে তখন কিন্তু আমরা 0 অ্যাড করছি, but it doesn't change the value. So, well, at some stage you may wish to avoid that one to optimize your computation. Why to add 0 all the time? Because it doesn't change the value, right? At the 4-bit জন্য it may not be significant, but in case of 32-bit operation যেখানে হয়তো একটা significant number of 0 থাকতেই পারে তোমার multiplier, so you can save those things. বুঝতে পেরেছো? স্যার, বলো। এই রাইট শিফট আর লেফট শিফট অ্যালগরিদমের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা কি দেখাতে হবে এক্সামে? এটা যদি চাওয়া হয় তো দেখাতে হবে। ইয়েস। স্যার, এই ক্যালকুলেশনটা যদি বুথ অ্যালগরিদমের যেরকম টেবিলের মতো করেছি এটা ওভাবে করলে কি হবে? হ্যাঁ, হবে। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার বলো। স্যার, এই যে লাস্টে যে টেবিলটা কিভাবে ভ্যালুগুলো শিফট হচ্ছে এটা কি একবার এক্সপ্লেইন করা যায়? আচ্ছা, এটা কিন্তু অলরেডি আমি বলে ফেললাম। এখানে কিন্তু তোমরা নিজেরা যেটা করবে সেটা হচ্ছে এখানকার যে ভ্যালুটা আছে পেন্সিল দিয়ে ভ্যালুগুলো আগে এখানে বসিয়ে দেবে। বুঝতে পারছো? এখানে দেখো কন্টেন্ট অফ ডিফারেন্ট রেজিস্টার্স, সো স্যার, সিঙ্গেল একটা কোশ্চেন আছে এখানে স্যার। আমি যখন শিফট করতেছি রাইট শিফট, তো আমি তো লেফট সাইড থেকে ডাটা এন্ট্রি করতেছি, এটা কি অলওয়েজ 0 এন্ট্রি হবে নাকি একবার 0 একবার 1? এই যে দেখো আমাদের শিফট অপারেশনটা কিন্তু এটা আমি ক্লাসে খুব ভালো করে বলেছি, তুমি মনে হচ্ছে ক্লাসে ছিলে না? ছিলে? জি স্যার, সবগুলো ক্লাসে ছিলাম। ছিলে? জি স্যার। স্যার, আমি যদি টেবিলটার কথা যদি একটু বলি স্যার, এখানে আমরা কিন্তু দেখো এখানে কিন্তু একটা তোমাকে আমি এম্বারাস করছি না, আমি তোমাকে জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের শিফট অপারেশনটাকে বলছি অ্যারিথমেটিক শিফট। In case of arithmetic shift, the highest bit, এই বিটটাকে আমরা সবসময় প্রিজার্ভ করি। So it's like যদি তুমি arithmetic shift বলো তাহলে এই অপারেশনটা হচ্ছে এরকম। অপারেশনটা এরকম যে আমাদের এই যে এখানকার কন্টেন্ট that would be shifted here, এখানকার যে কন্টেন্ট that would be lost, আর আগের কন্টেন্ট এভাবে শিফট হবে। বুঝতে পারছো? এভাবে শিফট হবে, এই কন্টেন্ট শিফট হবে, এখানকার যে কন্টেন্ট that would be shifted, এখানকার কন্টেন্ট that would be shifted here, this content would be shifted here, but this content, এই কন্টেন্টটাই আসলে আবার ফিডব্যাক হবে। এটা হচ্ছে অ্যারিথমেটিক শিফট, নট 0। কনভেনশনাল লজিক্যাল শিফটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 0 is inserted from here, but arithmetic শিফটের ক্ষেত্রে this most significant bit is assumed to be sign bit, so that sign bit is preserved all the time. বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে কি স্যার প্রতিবার যদি এটা থাকে তাহলে প্রথমবার তো আমরা এটাকে 0 ধরে নিতেছিলাম না, পার্শিয়াল যে পার্টটা, তাহলে তো আমার প্রতিবার 0 এন্ট্রি হতেছিল। হ্যাঁ,
প্রথমবার 0, কিন্তু এরপরে তো আমাদের এই যে অ্যাড হওয়ার পরে যে কন্টেন্টটা অ্যাড হওয়ার পরে যে কন্টেন্টটা অ্যাড হওয়ার পরে যে কন্টেন্টটা দেখো, এই কন্টেন্টটা কিন্তু এই যে এই যে এই ভ্যালুটা কিন্তু এখানে লোড হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, লোড হওয়ার পরে কিন্তু শিফটটা হবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যার অ্যাড করার পরে যে আমার আলটিমেট যে ভ্যালু থাকবে তো ওই অ্যাডিশন বা ভ্যালু অনুযায়ী আমার যে সাবট্রাকশন, হাইয়েস্ট। অ্যাডিশন বা সাবট্রাকশন দুটোই আছে কিন্তু, অ্যাড অথবা সাবট্রাক্ট। হ্যাঁ, স্যার বুঝতে পারছি, তারপরে আগে যে এটা রেজাল্টটা, হ্যাঁ, রেজাল্টটা এখানে স্টোর হবে, রেজাল্ট স্টোর হওয়ার পরে হচ্ছে শিফট অপারেশন হবে, ঠিক আছে? ওকে ওকে স্যার বুঝতে পারছি, তাহলে সবসময় হচ্ছে রেজাল্ট আগে স্টোর হবে, স্টোর হওয়ার পর ওই হ্যাঁ রেজাল্টের মোস্ট হ্যাঁ হ্যাঁ, সিগনিফিকেন্ট তুমি ফ্লো দিকে আবার চার্টটা ফিরে খেয়াল যাবে। করো, ফ্লো চার্টটা দেখো, এই যে দেখো, ফ্লো চার্টে হচ্ছে আইদার এডিশন এরপরে শিফট, আইদার সাবট্রাকশন এরপরে শিফট। আর যদি এডিশন সাবট্রাকশন না হয় তাহলে জাস্ট ইনিশিয়াল কন্টেন্ট, আগের যে কন্টেন্ট সেটা আবার শিফট হবে, তখন তোমার ওরকম প্রিজার্ভ হবে, বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের আরো প্রশ্ন থাকতে পারে, ইটস অ্যাপ্রিসিয়েটেড। তোমরা চাইলে আহ, পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সঙ্গে ডিসকাশন কন্টিনিউ হতে পারে। আর কালকে আর একটা অফিস আওয়ার দিলে হ্যাঁ ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, হতেই পারে, কোনো সমস্যা নেই, 8:30 থেকে আমি কালকেও দিয়ে দিব। ইজ ইট টু লেট? কারণ এখন সন্ধ্যা হচ্ছে 5:30টায় বা আরো আগে। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, অনেকে বলেছিল আমাকে যে অন্য কমিটমেন্ট থাকে তাদের জন্য 8টার পরে হলে ভালো হয়, আবার যদি মনে করো যে না আরো আগে শুরু করা যেতে পারে সেটাও হতে পারে, আমাদের থেকে সমস্যা নেই। না স্যার, স্যার 8:30 বাজে ঠিক স্যার আছে। টাইম ঠিক আছে, এটাই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার আমার একটু কোশ্চেন ছিল রিগার্ডিং। বলো 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 স্যার এটা বাইরে পড়ার বাইরে স্যার। বলো। স্যার আমি আপনাকে মেল দিয়েছিলাম। স্যার আমার নানু ভাই মারা গেছে এই শনিবারে, তো তোমার আমি নানি স্টিল মারা এখন গেছে? গ্রামে স্যার। তুমি এখন গ্রামে আছো? জি স্যার। কি করবে এখন ওনার বলো। ক্যান্সার হয়েছিল স্যার। আচ্ছা তো স্যার আমি মেইলে হচ্ছে বিস্তারিত বলেছিলাম। আচ্ছা, অনেক সময় আমরা মেইল চেক করি, আবার পুরোটা পড়া হয় না, কিছু মনে করবে না, কারণ Yes, sir. একটু তোমাদের খাতা টাতা দেখা, অন্য অনেক কাজ নিয়ে, মানে মানে বেশ পাসিং ভেরি ভেরি বিজি টাইম, ইটস নট হলিডে এনিওয়ে। তো জানলাম, সরি, রিয়েলি সরি ফর দ্যাট। আই প্রে ফর আর ডিপার্টেড সোল, I wish you all would bear this loss. তারপরে এখন কি করবে সেটা বলো। স্যার আমি বুঝতে পারছি না, তো শনিবারে তুমি তো আমি এখন হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে যে তোমার ফ্যামিলির সবাই কি ঢাকার বাইরে? জি স্যার, আমার ফুল ফ্যামিলি এখন হচ্ছে গ্রামে আছে স্যার এখনো। আচ্ছা, তুমি এখন কি করবে? তুমি যদি চিন্তা করো যে তোমার ফ্যামিলি, তোমার সিনিয়র সবাই চায় তুমি পড়াশোনায় ভালো করো, জি স্যার। this loss, এটা we have to accept it. You pray for her and you come back quickly and get just to study. এটা একটু শক্ত হতে হবে তোমাকে, বুঝতে পারছো? জি স্যার। স্যার আমি ট্রাই করবো স্যার, বাট আমি হ্যাঁ, এখনো তুমি চলে অ্যাসিওর আসো, হতে পারছি না স্যার। তুমি চলে এসে তুমি পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? আর পাশাপাশি ইউ প্রে ফর হার, ওকে? স্যার আমি ট্রাই করছি স্যার, এখন আমি যাই না, এখন পর্যন্ত আমি বাসায় আসতে পারিনি এখনো ঠিক মতো তো। আচ্ছা আচ্ছা, আসো তুমি, হোপ তুমি পড়াশোনা করলে পারবে আশা করছি। স্যার এই তো, হ্যাঁ বলো। স্যার আমাদের ফাইনালে ব্রড কোশ্চেন কতগুলা থাকবে আর টাইমটা বেশি কি? থাকবে না, এই তুমি কিন্তু পড়ছো না, এই যে একটা ডিটেল আমি ইয়ে দিয়ে দিয়েছি তোমাদের জন্য, এর থেকে আর কি বলবো? এই যে দেখো, এই যে এটা, এই একটা ডকুমেন্ট কিন্তু পোস্ট করা আছে তোমাদের গুগল ক্লাসরুমে, এটাই তোমাকে দেখাচ্ছি, এটাই।
আমিও এটাই ফলো করবো যখন কোয়েশ্চেন সেট করব তোমাদের জন্য। বুঝতে পারছো? জি স্যার। স্যার আমাদের স্যার ফাইনালে স্যার এক্সামের সময়টা কখন থেকে শুরু হবে মেনলি, যেহেতু দুইটা কুইজ হবে আবার মেকআপ মিট থাকবে না স্যার না ওই না দিনটা না, তুমি এক্সামের সময় হবে। একটা এক্সামের পরে যে একটা ব্রেক থাকে, সেই ব্রেকে তোমাদের আমি মেকআপ এবং একটা কুইজ নেওয়ার জন্য প্ল্যান করছি। বাট টার্ম ফাইনালের জন্য যে টাইম অ্যালোকেটেড, দ্যাট উড বি ফুললি ইউটিলাইজড ফর ইউর টার্ম ফাইনাল। বুঝতে পেরেছ? জি স্যার। আর টার্ম ফাইনালটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের যে ইন বিটুইন টু এক্সামস যদি কারো থাকে, এখানে একটা ব্রেক আছে। এই ব্রেক টাইমটা আমি ইউটিলাইজ করতে চাই ফর ইউর মেকআপ অ্যান্ড কুইজ। বুঝতে পারলে? স্যার কুইজ কি স্যার দুইটা নেবেন নাকি একটা, মানে দুইটা নিলে ভালো হতো? দুটা দুটা আর নেওয়ার দরকার নেই, কারণ আমি নাম্বার অফ কুইজ তো জাস্ট আই উইল কাউন্ট বেস টু। এই জন্য ইট উড বি টু মাচ, এত দরকার নেই আর। অলরেডি বোধহয় 3-4টা কুইজ অলরেডি নেওয়া আছে, কাজেই ইট ইজ ফেয়ার এনাফ। আর একটা আমি যেহেতু কমিট করে রেখেছি সেই জন্য আর একটা নিব। তবে দুটো কুইজ আবার দ্যাট উড বি টু মাচ, একটাই থাক। বুঝতে পেরেছ? ওকে, তাহলে আরো কোয়েশ্চেন থাকলে করবে নেক্সট দিন আমরা যখন আবার সেম টাইম। হোপ টু টক টু ইউ and feel free to ask questions. Right, I wish you good luck. Thank you for attending today's discussion. Okay, bye. তাহলে মিটিং শেষ করে দিই, তোমাদের যদি আর কিছু বলার না থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সবাই। বাই।